রেসিডেন্সি প্রোগ্রাম মার্চ 2022-এ ভর্তি ইচ্ছুক প্রিয় চিকিৎসকদেরকে আজকের ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আমাদের ক্লাস সার্জারি ফ্যাকাল্টি 2 ক্লাস, যেটাতে টপিকসগুলো হচ্ছে ব্রেস্ট, গাইনোকোলজি, অবস্টেটিক্স, কার্ডিওথোরাসিক সার্জারি, অর্থোপেডিক্স সার্জারি, ইউরোলজি, রেডিওলজি, আই, ইএনটি, থাইরয়েড এবং নিউরোসার্জারি। আমি ডাক্তার নওশাদ খান, ফেজ এ রেসিডেন্ট, অ্যানেস্থেসিয়া অ্যান্ড ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। আচ্ছা, আজকের ক্লাসে যাওয়ার আগে আমরা আপনাদের কাছে অলরেডি এই টপিকসগুলো আলোচনা করা হয়েছে। যেই 10 টপিকসগুলা খুবই ইম্পর্টেন্ট যে টপিকসগুলো, এগুলো এখানে তুলে ধরা হয়েছে এবং টপিকসগুলো আপনারা অলরেডি জানেন। তারপরে এখানে আরেকটা স্লাইড দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্নে চলে যাই। আজকে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, দ্য ফলোয়িং কন্ডিশনস আর অ্যাসোসিয়েটেড উইথ ক্যাটারেক্ট ফর্মেশন। ক্যাটারেক্ট ফর্মেশনের সার্জারি ফ্যাকাল্টি অথবা ফ্যাকাল্টির কোশ্চেনগুলোর সমস্যা হচ্ছে, একটা মেন সমস্যা হচ্ছে এই টপিকসগুলা, সুবিধা হচ্ছে টপিকসগুলো কমন, রিপিটেডলি এই একই টপিকস আসে এবং বারবার একই কোশ্চেন আসে, খুবই কমন, মানে প্রিভিয়াস কোশ্চেন বারবারে আসে। আর অসুবিধা হচ্ছে এই টপিকসগুলো আসে হচ্ছে ওই সাবজেক্টের মেন বই থেকে, এবং মেন বইয়ে অনেক ডিটেলস এবং অনেক কজ থাকে। যে কোনো একটা যদি এটিওলজি বা অন্য যে কোনো কিছুর অনেক ডিটেলস থাকে, দেখা যায় যে অনেক এই কজ, কোনো টপিক্সের কজ পড়তে হলে ওই টপিক্সের অনেকগুলা কজ পড়তে হয়। এই জন্য জিনিসটা একটু বিরক্তিকর, কিন্তু সুবিধা হচ্ছে খুব বেশি টপিক্স পড়তে হয় না, টপিক্স খুব কম, অল্প কয়েকটা টপিক্স টাচ করলেই রিপিটেডলি একই টপিক্স থেকে বারবারে কোশ্চেন আসে। তাহলে প্রথম টপিক্সটা আমাদের কি, দ্য ফলোয়িং কন্ডিশনস আর অ্যাসোসিয়েটেড উইথ ক্যাটারেক্ট ফর্মেশন। ক্যাটারেক্ট ফর্মেশনের আমরা জানি কজেস অফ ক্যাটারেক্ট হচ্ছে কনজেনিটাল ক্যাটারেক্ট, এটার মধ্যে হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট ইনহেরিটেন্স, এটা মোস্ট কমন। অ্যান্ড আদার কজের মধ্যে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস, যেমন ডাউন সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, পাতাও সিনড্রোম, এগুলো আপনারা জানেন। ডাউন হচ্ছে ট্রাইজোমি 21, এডওয়ার্ড ট্রাইজোমি 18, পাতাও হচ্ছে ট্রাইজোমি 13। এছাড়াও আছে মেটাবলিক ডিসঅর্ডার্স। মেটাবলিক ডিসঅর্ডার্স হচ্ছে গ্যালাক্টোসিমিয়া, গ্যালাক্টোকাইনেজ ডেফিসিয়েন্সি, লুই সিনড্রোম, ফেব্রি ডিজিজ, হাইপোপ্যারাথাইরয়েডিজম, সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম, কনজেনিটাল রুবেলা, টক্সোপ্লাজমা, ইন্ট্রাইউটেরাইন ইনফেকশনগুলোর মধ্যে কনজেনিটাল রুবেলা, টক্সোপ্লাজমা, টর্চ ইনফেকশনগুলো আছে। আদার ভাইরাল ইনফেকশন মধ্যে সাইটোমেগালো ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স, ভেরিসেলা, এই জিনিসগুলো আছে। অ্যাকোয়ার্ড ক্যাটারেক্টের কজের মধ্যে সবচেয়ে প্রথম যে কজ, সেটা হচ্ছে এজ রিলেটেড ক্যাটারেক্ট। এজ রিলেটেড ক্যাটারেক্ট আমরা জানি স্যানাইল ক্যাটারেক্ট খুবই কমন একটা ক্যাটারেক্ট। এছাড়াও আছে প্রিস্যানাইল ক্যাটারেক্ট, ডায়াবেটিস মেলাইটাসে প্রিস্যানাইল ক্যাটারেক্ট হয়, মায়োটনিক ডিস্ট্রফি, অ্যাট্রোপিক ডার্মাটাইটিস, নিউরোফাইব্রোম্যাটোসিস টাইপ 2। ট্রমাটিক ক্যাটারেক্টের মধ্যে আছে ডিরেক্ট পেনিট্রেশন ইনজুরি, এতেও ক্যাটারেক্ট হতে পারে। ইলেকট্রিক শক, আয়োনাইজিং রেডিয়েশন টু অকুলার টিউমার, ইনফ্রারেড রেডিয়েশন, যেমন গ্লাস ব্লোয়ারদের ক্ষেত্রে ইনফ্রারেড রেডিয়েশন হয়। ড্রাগ ইনডিউসড মধ্যে স্টেরয়েডে ক্যাটারেক্ট হয়, ক্লোরপ্রোমাজিন এবং বুসালফান, অ্যালোপিরিনল, এইসব জিনিসে ক্যাটারেক্ট হতে পারে। সেকেন্ডারি কমপ্লিকেটেড ক্যাটারেক্ট হচ্ছে আমাদের অ্যাকিউট কনজেস্টিভ অ্যাঙ্গেল ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমা, যেটারে আমরা বলি ক্লোজ অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, প্যাথোলজিক্যাল মায়োপিয়া, হেরিডিটারি ফান্ডাস ডিস্ট্রফি, এইগুলা কমন। এছাড়াও আছে ক্যাটারেক্ট অ্যাসোসিয়েটেড উইথ স্কিন ডিজিজ, বিশাল বড় লিস্ট কজ অফ ক্যাটারেক্টের, কিন্তু জিনিসটা আই থেকে খুব কমন একটা টপিকস, জিনিসটা দেখার দরকার এবং পুরোটাই আসলে একটু পড়তে হবে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাল মার্ক করা যে জিনিসগুলো, ওগুলো স্টেম এসেছে এবং স্টেম কিন্তু কম আসেনি, অনেকগুলো স্টেমই এসেছে এখান থেকে ক্যাটারেক্টের কজ থেকে, কাজে জিনিসটা একটু ডিটেলস পড়তে হবে। তাহলে আমরা এখানে দেখলাম কি কি আছে। রেডিয়েশন ট্রু হবে, কেরাটোকোনাস আমরা পাই নাই, লুই সিনড্রোম পাইলাম এবং রেটিনাইটিস পিগমেন্টোসা, এই তিনটা হচ্ছে ট্রু, বাকিগুলো ফলস হবে। দ্বিতীয় টপিকস, অপটিক্যাল মিডিয়া অফ দ্য হিউম্যান আই। এটা অ্যানাটমি থেকে একটা প্রশ্ন, অ্যানাটমিরও টপিকস হতে পারে, আবার আমরা অপথলমোলজি থেকে এটা পড়তে পারি। অপটিক্যাল মিডিয়া অফ দ্য হিউম্যান আই, আমরা জানি অপটিক্যাল মিডিয়া হচ্ছে কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স এবং ভিট্রিয়াস হিউমার, কাজে এখানে ট্রু হচ্ছে কর্নিয়া, আইরিশটা ফলস হবে, এটা অপটিক্যাল মিডিয়া না, লেন্স, ভিট্রিয়াস হিউমার, বাকিগুলো ফলস। থার্ড কোশ্চেন, কজেস অফ টোসিস। টোসিসের কজ কনজেনিটাল হতে পারে এবং অ্যাকোয়ার্ড হতে পারে। অ্যাকোয়ার্ড টোসিস হচ্ছে নিউরোজেনিক টোসিস, থার্ড নার্ভ পালসি, হর্নার সিনড্রোম, অপথ্যালমোপ্লেজিক মাইগ্রেন, মাল্টিপল স্ক্লেরোসিস, এগুলো হচ্ছে
আমাদের নিউরোজেনিক টোসিস। এছাড়াও অ্যাকোয়ার্ড মায়োজেনিক টোসিসের মধ্যে মায়াস্থেনিয়া গ্রেভিস, ডিস্ট্রোফিয়া, মায়োটনিক ডিস্ট্রফি যেটা আমাদের, অকুলার মায়োপ্যাথি, ব্লেফারোফাইমোসিস সিনড্রোম, ল্যাম্বার্ট এইটন মায়াস্থেনিয়া গ্রেভিস, এগুলো হচ্ছে আমাদের অ্যাকোয়ার্ড মায়োজেনিক টোসিসের কজ। অ্যাপিনেউরোটিক টোসিস এর মধ্যে আছে আমাদের স্যানাইল টোসিস, তারপরে পোস্ট অপারেটিভ টোসিস, ট্রমাটিক টোসিস, এগুলো হচ্ছে আমাদের অ্যাপোনিউরোটিক টোসিস। এবং মেকানিক্যাল ফ্যাক্টরের মধ্যে আইলিড টিউমার, যদি আইলিডের কোনো টিউমার থাকে, এটা ভারে অনেক সময় চোখ একটা টোসিস হয়, এটা আইলিড টিউমারের জন্য হতে পারে, মাল্টিপল ক্যালাজিয়নের জন্য, সিভিয়ার আইলিড ইডিমা, সিভিয়ার আইলিড স্কারিং, এসব জন্যও মেকানিক্যাল টোসিস হতে পারে। আমাদের কোশ্চেন ছিল মায়াস্থেনিয়া গ্রেভিস, কজেস অফ টোসিসের মধ্যে মায়াস্থেনিয়া গ্রেভিস আমরা দেখলাম, ল্যাম্বার্ট এইটন মায়াস্থেনিয়া গ্রেভিস এটা টোসিসের কজ। ক্যালাজিয়ন যদি মাল্টিপল ক্যালাজিয়ন হয় সেক্ষেত্রে কিন্তু ট্রু হতে পারে। আমরা এখানে দেখেছি মাল্টিপল ক্যালাজিয়ন যদি হয়, শুধু একটা ক্যালাজিয়ন এবং ক্যালাজিয়া যদি থাকে এটা হচ্ছে প্লুরাল, মানে অনেকগুলা। আর ক্যালাজিয়ন যদি থাকে, একটা ক্যালাজিয়নের জন্য টোসিস হওয়ার সম্ভাবনা কম, কাজেই এটা ফলস হবে। কিন্তু ক্যালাজিয়া যদি থাকতো, যে মাল্টিপল ক্যালাজিয়া যেটা প্লুরাল, সেইটাতে টোসিস হওয়ার সম্ভাবনা থাকে। হর্নার সিনড্রোম, আমরা জানি হর্নার সিনড্রোমে টোসিস হয়। প্যারালাইটিক স্কুইনে ফলস হবে, এবং ক্যালিফোর্নিয়াল ডিস্টোনিয়া, ক্রেনিওফেশিয়াল ডিস্টোনিয়া, এটাও ফলস হবে। এখানে আমরা টোসিসের কজে এটা পাই নাই, কাজে এটা ফলস। পরবর্তী টপিকস, ফলোয়িং আর ইরোর্স অফ রিফ্র্যাকশন। আমরা জানি ইরোর্স অফ রিফ্র্যাকশন তিনটা আছে, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া এবং অ্যাস্টিগমাটিজম। খুবই সহজ একটা টপিকস, কাজে এখানে হাইপারোপিয়া, মায়োপিয়া এবং অ্যাস্টিগমাটিজম তিনটা ট্রু, বাকি দুটো ফলস। পরবর্তী কোশ্চেন, সিস্টেমিক কজ অফ ইউভিআইটিস। ইউভিআইটিসের সিস্টেমিক কজ একটু অনেক বড় টপিকসটা থেকে কোশ্চেন খুব, মানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে স্টিম খুব কম আসছে, লাল যেগুলো করা সেগুলো স্টিম অলরেডি আসছে এবং খুব বেশি না, কিন্তু কোশ্চেন আসে। আসলে যতটুকু কোশ্চেন আসে তার জন্য এত বড় মুখস্থ করাটা একটু কঠিন হয়ে যায়। আমরা যদি শুধু প্রিভিয়াস কোশ্চেনটা সলভ করেন, সেটাতেও আমার মনে হয় এটাতে কভার করবে, কারণ যতটুকু কোশ্চেন আছে তার জন্য এত বড় একটা চার্ট মুখস্থ করাটা আসলেই কঠিন। আমার সাজেশন হচ্ছে এটাতে শুধু আপনারা যে স্ট্রিমগুলো আসছে ওই স্ট্রিমগুলো অবশ্যই একদম ঝাড়া মুখস্থ করে যাবেন, বাকিগুলো একবার রিডিং দিয়ে যাবেন, যেন একটা ধারণা থাকে পরীক্ষার হলে, যেন হঠাৎ করে মাথায় শুট করে যে এটা তো ছিল। এভাবেও কিন্তু অনেক কোশ্চেনের অ্যান্সার করা যায়। পরেরটা হচ্ছে সিস্টেমিক কজ অফ ইউভিআইটিস। তাহলে আমরা এখানে কি দেখলাম? হাইপারটেনশন এখানে নাই, জুভেনাইল ক্রনিক আর্থ্রাইটিস আছে, টিউবারকুলোসিস, এসএলই, ডায়াবেটিস মেলাইটাস, এই কয়েকটা জিনিস এখান থেকে আপনারা দেখবেন, বাকিগুলা ফলস। পরবর্তী কোশ্চেন, রেটিনাল ডিটাচমেন্ট ইজ কমন ইন। রেটিনাল ডিটাচমেন্ট, এখানে প্রিডিসপোজিং ফ্যাক্টরস অফ রেটিনাল ডিটাচমেন্ট আমরা জানি কি, রেটিনা এক নম্বর হচ্ছে এজ, বয়স কিন্তু একটা রেটিনাল ডিটাচমেন্টের কজ। দ্য কমনেস্ট কজ ইজ 40 to 60 ইয়ার্স, 40 থেকে 60 বছর বয়সে রেটিনাল ডিটাচমেন্ট খুবই কমন, এবং মেল ফিমেল রেশিও হচ্ছে 3:2। মায়োপিক পেশেন্টদের হয়, এফাকিয়া এবং সিউডোফাকিয়া পেশেন্টদের, মানে যাদের লেন্স নাই, সিউডোফাকিয়া যাদের হচ্ছে আমরা ক্যাটারাক্ট সার্জারির পরে একটা আর্টিফিশিয়াল লেন্স লাগানো হয়, তাদের ক্ষেত্রে এফাকিয়া মানে রেটিনাল ডিটাচমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও স্যানাইল পোস্টেরিয়র ভিট্রিয়াস ডিটাচমেন্ট, ট্রমা, এগুলোতেও রেটিনাল ডিটাচমেন্ট কমন। এখানে আমরা দেখছি মায়োপিয়া, এফাকিয়া এবং ইলডারি পারসন, এই তিনটা আমাদের এখানে ট্রু হবে, বাকিগুলো ফলস। 7 নম্বর কোশ্চেন হচ্ছে অকুলার ফাইন্ডিংস ইন লেপ্রোসি। এইখানে এই 5টা জিনিস অকুলার ফাইন্ডিং, লেপ্রোসির 5টা কজ হচ্ছে, মানে ফিচার হচ্ছে অকুলার ফাইন্ডিং। যেমন এই 5টা কজ মুখস্থ রাখবেন, কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবং প্রায়ই আসে। অ্যান্টেরিয়র ইউভিআইটিস, রিডিউসড কর্নিয়াল সেন্সেশন, blindness, devastating complications for patient with anesthetic hands and feet. Eyelid closure is impaired when the facial nerve is affected, and anesthesia of the cornea conjunctiva when damage to the trigeminal nerve, iritis. তাহলে কি আমাদের ফাইন্ডিং এখানে হচ্ছে অ্যান্টেরিয়র ইউভিআইটিস, রিডিউসড কর্নিয়াল সেন্সেশন। এখানে আমরা জানি লেপ্রোসিতে কিন্তু সেন্সেশন নষ্ট হয়, সেন্সেশন লস হয়। কাজে কোন জায়গার সেন্সেশন লস হবে? কর্নিয়াল সেন্সেশন,
আইলিড ক্লোজার ডিউটি কর্নিয়াল সেন্সেশন নষ্ট হবে, তারপরে হচ্ছে আমাদের কনজাংটিভাল সেন্সেশন নষ্ট হবে ডিউ টু ট্রাইজেমিনাল নার্ভ আইরাইটিসের জন্য, এবং হচ্ছে ব্লাইন্ডনেস হতে পারে আলটিমেটলি। এখানে অকুলার ফাইন্ডিং কি আমাদের ক্যাটারেক্ট এবং হচ্ছে রিডিউসড কর্নিয়াল সেন্সেশন, এই দুটো ট্রু। ব্লেফারোস্পাজম বা রেস্ট আইসিপি এগুলো হয় না, এগুলো ফলস হবে। 8 নম্বর কোশ্চেন, ফলোইং আর দ্য ডিফারেন্সিয়েটেড থাইরয়েড কার্সিনোমা। ডিফারেন্সিয়েটেড থাইরয়েড কার্সিনোমা আমাদের কি এখানে ম্যালিগন্যান্ট নিউপ্লাজম অফ থাইরয়েডের মধ্যে আমরা দেখছি ওয়েল ডিফারেন্সিয়েটেড, আনডিফারেন্সিয়েটেড, মেডুলারি, লিম্ফোমা এবং আদার নিউপ্লাজম। ওয়েল ডিফারেন্সিয়েটেড মানে কি? ওয়েল ডিফারেন্সিয়েটেড মানে হচ্ছে আমাদের যেই থাইরয়েড কার্সিনোমাগুলো অনেকটা নর্মাল সেলের মতোই, এগুলো হচ্ছে ওয়েল ডিফারেন্সিয়েটেড থাইরয়েড কার্সিনোমা। কি আছে এরকম? পেপিলারি, ফলিকুলার এবং হার্টলেস সেল টিউমার, হার্টলেস সেল কার্সিনোমা, এই তিনটা হচ্ছে আমাদের ওয়েল ডিফারেন্সিয়েটেড ম্যালিগন্যান্ট নিউপ্লাজম অফ দ্য থাইরয়েড। এছাড়াও আছে আনডিফারেন্সিয়েটেড, যেগুলো হচ্ছে অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা। মেডুলারি হচ্ছে স্পোরেডিক, ফ্যামিলিয়াল, ম্যান 2A এবং 2B, লিম্ফোমা এবং আদার নিউপ্লাজম। এখানে দেখতে পাচ্ছি তাহলে কোশ্চেনে কি ছিল? ফলোইং আর দ্য ডিফারেন্সিয়েটেড থাইরয়েড কার্সিনোমা। ডিফারেন্সিয়েটেড থাইরয়েড কার্সিনোমা তাহলে কি? ফলিকুলার, মেডুলারি অ্যান্ড পেপিলারি, এই তিনটা ট্রু হবে, বাকিগুলা ফলস হবে। থাইরোগ্লসাল সিস্ট। থাইরোগ্লসাল সিস্টটা প্রায়ই কোশ্চেন আসে এবং এই বক্সটা হচ্ছে আমাদের এসআরবি থেকে নেওয়া। থাইরোগ্লসাল সিস্ট ইজ এ সোয়েলিং occurring in the neck in any part along the line of the thyroglossal tract. থাইরোগ্লসাল ট্র্যাক্টের যে কোনো জায়গায় যদি আমাদের কোনো সোয়েলিং হয় occurring in the neck in any part of the thyroglossal tract, it is due to failure of the thyroglossal duct or tract to obliterate completely. There will be persistent duct at certain part forming cystic swelling containing mucus fluid. Possible site গুলো কি আমাদের? beneath the foramen cecum, in the floor of the mouth, suprahyoid, subhyoid এবং হচ্ছে আমাদের থাইরয়েড কার্টিলেজ। এর মধ্যে সবচেয়ে কমনেস্ট সাইট হচ্ছে আমাদের সাবহাইওয়েড। It is usually congenital, wherein there will be degeneration of a part of the tract causing cystic swelling. Normal thyroid may be present in the normal location. Sometimes thyroid may not be present in the normal site but may be present in the wall of the thyroglossal cyst. অনেক সময় থাইরয়েডটা নর্মালি যেখানে থাইরয়েড থাকার কথা সেখানে থাকে, কিন্তু মাঝে মধ্যে নাও থাকতে পারে এবং সেটা থাইরোগ্লসাল সিস্টের গায়ে থাকতে পারে। It is tubulodermoid type of cyst and it is lined by pseudo stratified ciliated columnar epithelium. Feature কি? swelling in the midline towards the left and moves with deglutition. আচ্ছা, থাইরোগ্লসাল সিস্ট তাহলে কি? আমাদের কোশ্চেন ছিল থাইরোগ্লসাল সিস্ট ইজ এ মিডলাইন নেক সোয়েলিং, এটা ট্রু। ইজ এ রেমনেন্ট অফ দ্য ফিফথ ফ্যারিঞ্জিয়াল আর্চ মেসোডার্ম, এটা ফলস। আমাদের থাইরোগ্লসাল সিস্টটা হচ্ছে সোয়েলিং অকারিং দ্য নেক এনি পার্ট অফ দ্য অ্যালং দ্য লাইন অফ দ্য থাইরোগ্লসাল ট্র্যাক্ট। থাইরোগ্লসাল ট্র্যাক্টের একটা রেমনেন্ট। মে কন্টেইন থাইরয়েড টিস্যু, হ্যাঁ থাইরয়েড টিস্যু আমরা জানি মাঝে মধ্যে থাইরয়েড টিস্যু থাকতে পারে। ডাজন্ট মুভ উইথ ডিগ্লুটেশন, এটাও ফলস হবে, কারণ এটা থাইরোগ্লসাল সিস্টের একটা অন্যতম আইডেন্টিফাইং ক্রাইটেরিয়া হচ্ছে ডিগ্লুটেশনের সাথে মুভ করবে। ইট ইজ অ্যাটাচড টু দ্য বেজ অফ দ্য টাং, মাঝে মধ্যে বেজ অফ দ্য টাঙেও আমরা থাকতে পারে দেখেছি। পরবর্তী কোশ্চেন, কজেস অফ টিনিটাস আর। টিনিটাসের কজ অনেক বড় একটা কজোলজি, বিশাল বড় লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। ধিংরা থেকে এই বক্সটা নেওয়া হয়েছে, কজেস অফ টিনিটাস। এটার ক্ষেত্রেও আমার সাজেশন হচ্ছে আপনারা এই টপিক্সটা যেই কোশ্চেনগুলো এসেছে অলরেডি সেই স্ট্রিমগুলো একদম ঝাড়া মুখস্থ করে নেন, বাকিগুলোতে একবার চোখ বুলিয়ে যান, যেন পরীক্ষার হলে স্ট্রিম দেখার পরে যদি আপনার মাথায় হঠাৎ করে শুট করে যে না এটা তো ছিল মনে হয়। এভাবে কিন্তু অনেক কোশ্চেনের অ্যান্সার করা যায়। অনেক কিছু দেখা যায় কয়েকবার 4-5 বার পড়লে, রিভিশন দিলে দেখা যায় যে অনেক সময় পরীক্ষার হলে হঠাৎ করে মনে পড়ে যে এটা তো ছিল, ঠিক আছে এটা ট্রু হতে পারে। এরকম কিন্তু অনেক কিছুই এইভাবেও অ্যান্সার করতে হবে পরীক্ষার হলে। তাহলে কজেস অফ টিনিটাস আমরা দেখতে পাচ্ছি এটা বিশাল বড় লিস্ট। এত বড় লিস্ট মুখস্থ করাটা আসলেই টাফ।
এবং এই কোশ্চেনটা যেই পরিমাণে আসে মানে তা এই এতগুলা লিস্টের মুখস্থ করার উপরে ইফোর্ট দেওয়াটা আসলে খুব একটা ফ্রুটফুল হয় না। তাহলে এখানে দেখেন হাইপারটেনশন, হাইপোটেনশন এই দুইটার স্টিমই বারবারে আসছে, দুইবার বা তিনবার এই কোশ্চেনটা আসছে এবং প্রত্যেকবারই হাইপোটেনশন এবং হাইপারটেনশন এই দুইটাই এসেছে, বাকি কিন্তু তেমন কিছু আসেনি। এইভাবে মনে রাখতে পারেন হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, হাইপোটেনশন, হাইপারটেনশন, তারপরে হচ্ছে অ্যানিমিয়া, এর কয়েকটা কমন কজ একটু মাথায় রাখবেন, বাকিগুলা একবার 2-3 বার চোখ বুলিয়ে যাবেন। পরবর্তী কোশ্চেন, কজেস অফ কন্ডাকটিভ হেয়ারিং লস। আমরা জানি 2 রকমের হেয়ারিং লস আছে, একটা কন্ডাকটিভ এবং সেন্সরি নিউরাল ডেফনেস। কন্ডাকটিভ হেয়ারিং লস এবং সেন্সরি নিউরাল হেয়ারিং লস, দুইটা কোশ্চেন আপনাদের পাশাপাশি আছে। কন্ডাকটিভ হেয়ারিং লসের কজ, এটা আপনাদের ধিংনা থেকে নেওয়া হয়েছে। কজেস অফ কনজেনিটাল কজ অফ কন্ডাকটিভ হেয়ারিং লস কি কি আছে? মিয়েটাল স্টেনোসিস, ফিক্সেশন অফ দ্য স্টেপিস ফুট প্লেট, ফিক্সেশন অফ দ্য মেলিয়াস হেড, অসিকুলার ডিসকন্টিনিউটি এবং কনজেনিটাল কোলিস্টিওটোমা। এগুলো হচ্ছে কনজেনিটাল ক্যাটারেক্টের কজ, কনজেনিটাল কজেস অফ কন্ডাকটিভ টাইপ অফ হেয়ারিং লস। আর অ্যাকোয়ার্ড কজের মধ্যে বিশাল এই লিস্টটা আমি পুরোটাই পড়তে বলবো, এই লিস্টটা কোনোভাবে ছাড় দেওয়া যাবে না, কারণ এই কন্ডাকটিভ এবং সেন্সরি নিউরাল থেকে অনেকবার বারবার কোশ্চেন আসে এবং প্রচুর কোশ্চেন আসে। আপনারা প্রিভিয়াস কোশ্চেন সলভ করতে গেলে দেখবেন যে এখান থেকে প্রচুর কোশ্চেন আসছে, কাজেই এই লিস্টটা বাদ দেওয়া যাবে না। এই লিস্টটা সম্পূর্ণ, যত বড়ই লিস্ট হোক, সম্পূর্ণটাই মুখস্থ করতে হবে। পারফোরেশন, ফ্লুইড ইন দ্য মিডল লেয়ার, মাস ইন দ্য মিডল লেয়ার, খুব বেশি কঠিনও না বক্সটা। ডিসরাপশন অফ দ্য অসিকলস, ফিক্সেশন অফ দ্য অসিকলস, ইউস্টেশিয়ান টিউব ব্লকেজ, এগুলো হচ্ছে আমাদের কন্ডাকটিভ হেয়ারিং লসের কজ। কাজে এখানে কি কি আছে? ইম্প্যাক্টেড ওয়াক্স ট্রু হবে, মিনিয়ার্স ডিজিজটা ফলস, অটোস্ক্লেরোসিস ট্রু হবে, ভেস্টিবুলার সোয়ানোমা ফলস, ভেস্টিবুলার নিউরাইটিস ফলস। একই রকম কোশ্চেন পরেরটা সেন্সরি নিউরাল হেয়ারিং লস, একই এরকম একটা বিশাল লিস্ট, কিন্তু লিস্টের পুরোটাই মুখস্থ করতে হবে। এক্ষেত্রেও কোনো ছাড় দেওয়া যাবে না। আমার সাজেশন হচ্ছে আপনারা যে কোনো একটা লিস্ট যদি একটু বাঁচতে চান, যারা একটু ফাঁকিবাজি করে পাস করতে চান্স পেতে চান, একটা লিস্ট কনজেনিটাল অথবা অ্যাকোয়ার্ড যে কোনো একটা মুখস্থ করেন, একদম ঝাড়া মুখস্থ সবগুলাই, বাকি যেগুলো হবে না সেগুলা ফলস দিয়ে দিতে হবে। বা মানে যদি কনজেনিটাল মুখস্থ করেন, কনজেনিটালগুলো রেখে বাকিগুলো ফলস দিয়ে দিতে পারেন, অথবা যদি কন্ডাকটিভ এবং যদি সেন্সরি নিউরাল মুখস্থ করেন, তাহলে সেন্সরি নিউরাল কন্ডাকটিভের কোশ্চেন আসলে সেন্সরি নিউরালগুলো ফলস দিয়ে কন্ডাকটিভ বাকিগুলো ট্রু দিলেই আশা করি হয়ে যাবে। সেন্সরি নিউরাল হেয়ারিং লস, তাহলে এখানে মিনিয়ার্স ডিজিজ, অটোস্ক্লেরোসিস আমরা জানি, কন্ডাকটিভ হেয়ারিং লস আমরা অলরেডি কোশ্চেনের সলভেও দেখেছি। প্রেসবাইকোসিস ট্রু হবে, অটাইটিস মিডিয়া কন্ডাকটিভ হেয়ারিং লস হয়, মেনিনজাইটিস এটাও ফলস। দ্য ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশনস অফ সিএসওএম এর কমপ্লিকেশনগুলা ইন্ট্রাক্রেনিয়াল, এক্সট্রাক্রেনিয়াল দুইভাবেই পড়তে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। অনেকগুলা স্ট্রিম এখান থেকে কিন্তু আসছে এবং কোনো স্ট্রিমে বাদ দেওয়া যাবে না এখান থেকে। এবং এক্সট্রাক্রেনিয়াল, ইন্ট্রাক্রেনিয়াল আলাদাভাবে কিন্তু মুখস্থ করতে হবে। এক্সট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন কি কি আছে? পোস্ট অরিকুলার অ্যাবসেস, জাইগোমেটিক অ্যাবসেস, ভন বেজলস অ্যাবসেস, pharyngeal abscess, osteomyelitis of the temporal bone, facial nerve paralysis, plurulent labyrinthitis, petrositis এবং acute mastoiditis, এগুলো হচ্ছে এক্সট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন। ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন কি কি? এক্সট্রাডুরাল অ্যাবসেস, সাবডুরাল এম্পাইমা, মেনিনজাইটিস, ব্রেইন অ্যাবসেস, এখানে একটু ভুল হয়েছে, ব্রেইন অ্যাবসেস, টেম্পোরাল লোব অ্যাবসেস, সেরিব্রাল অ্যাবসেস, sigmoid sinus thrombophlebitis, lateral sinus thrombophlebitis, otitic hydrocephalus এবং ব্রেইন লিশন যেমন এনসেফালাইটিস, ব্রেইন অ্যাবসেস, এগুলা হচ্ছে আমাদের ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন। আমাদের কোশ্চেন ছিল ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন, কাজে দেখেন ব্রেইন অ্যাবসেস ক্রেনিয়ামের ভিতরে, এটা ট্রু হবে। ফেসিয়াল প্যারালাইসিস, এটা কিন্তু ক্রেনিয়ামের ভিতরের কোনো কমপ্লিকেশন হতে পারে না, কারণ ফেসটা ক্রেনিয়ামের বাইরে, কাজে এটা ফলস। ল্যাবাইরিনথাইটিস, এটাও ল্যাবাইরিন্থ কিন্তু ক্রেনিয়ামের ভিতরে না, এটা ক্রেনিয়ামের বাইরে, কাজে এটা ফলস। মেনিনজাইটিস ট্রু এবং অটাইটিস হাইড্রোসেফালাস এটাও ট্রু। পরবর্তী কোশ্চেন,
রিগার্ডিং নেজোফেরিঞ্জিয়াল কার্সিনোমা, এই জিনিসটা বারবার মোটামুটি 2-3 বার আসছে এই কোশ্চেনটা, নেজোফেরিঞ্জিয়াল কার্সিনোমা এবং স্টিম কিন্তু এইগুলাই থাকে মোরলেস। কমন ইন চাইনিজ পিপল, হাই টাইটার ইন অ্যাবস্টেন বার ভাইরাস ডিজিজ, এই 4টা স্টিমই বারবারে আসে। এই 4টা স্টিম নেজোফেরিঞ্জিয়াল কার্সিনোমা সম্পর্কে মুখস্থ করে যাবেন। নেভার মেটাস্টাসিস সার্ভাইকাল রিজন, এটাও ফলস। মেটাস্টাসিস টু সার্ভাইকাল রিজন, মানে এই 5টা কথা নেজোফেরিঞ্জিয়াল কার্সিনোমা সম্পর্কে মুখস্থ করে যাবেন। এই 5টা স্টিমই আসে, এছাড়া নতুন কোনো স্টিম এই পর্যন্ত আসে নাই। এই জিনিসটার এতটুকু মুখস্থ করে যাবেন, এই 5টা স্টিম। পরবর্তী কোশ্চেন হচ্ছে ফলোয়িং আর মিডলাইন নেক সোয়েলিং। আমাদের মিডলাইন নেক সোয়েলিং এবং ল্যাটারাল নেক সোয়েলিং, এটা আপনাদের ধিংনাতে এই ছবিটা আছে। মিডলাইন নেক সোয়েলিং এবং ল্যাটারাল নেক সোয়েলিং। মিডলাইন নেক সোয়েলিং এর আমরা কজগুলো উপর থেকে এভাবে দেখতে পাচ্ছি যে সাবমেন্টাল লিম্ফ নোড, ডারময়েড, লাডউইংস এন্ড জাইনা, এগুলো হচ্ছে সাবমেন্টাল ট্রায়াঙ্গেলে। তারপরে থাইরোগ্লোসাল ডাক্ট সিস্ট, এভারেন্ট থাইরয়েড, ডেলফিন নোড এনলার্জমেন্ট, থাইরয়েড ইসমাস টিউমার, অ্যাডভান্স ল্যারিঞ্জিয়াল ম্যালিগনেন্সি এবং সুপ্রাস্টেনাল ডারময়েড অর লিম্ফ নোড এনলার্জমেন্ট। ল্যাটারাল নেক সোয়েলিং এর এরকম অনেকগুলো কজ, এবং ল্যাটারাল নেক সোয়েলিং এর ট্রায়াঙ্গেল অনুসারে আলাদা আলাদা কজ আছে। ট্রায়াঙ্গেল অনুসারে আলাদা আলাদা এখন পর্যন্ত ওইভাবে কোশ্চেন আসে নাই, কিন্তু কোশ্চেনের প্যাটার্ন যেহেতু চেঞ্জ হচ্ছে এবং খুব সবসময় যে একই রকম কোশ্চেন আসবে, একইভাবে কোশ্চেন আসবে এরকম কিন্তু না ব্যাপারগুলো। কাজেই আমার মনে হয় ট্রায়াঙ্গেল অনুসারে যেহেতু কোশ্চেনটা খুব কমন এবং প্রায়ই আসে নেক সোয়েলিং এর কজ, সেহেতু আমার মনে হয় যে ট্রায়াঙ্গেল অনুসারে এখন আমরা আমাদের পড়া মানে মুখস্থ করার সময় আসছে, কারণ অদূর ভবিষ্যতে হয়তো দেখা যাবে যে ট্রায়াঙ্গেল অনুসারেই আসা শুরু করছে। কাজেই এখন থেকে প্রিপারেশন আসা শুরু করুন, হয়তো আপনাদের সময় ট্রায়াঙ্গেল অনুসারে কোশ্চেন আসতে পারে। তাহলে মিডলাইন নেক সোয়েলিং এর এখানে কজ আমরা থাইরোগ্লোসাল ডাক্ট সিস্ট, আমরা প্রথমে থাইরোগ্লোসাল সিস্ট যখন করেছি তখনও বলেছিলাম যে থাইরোগ্লোসাল ডাক্ট সিস্ট, আর এখানে ডারময়েড সিস্ট। বাকিগুলো কিন্তু আমাদের মিডলাইন নেক সোয়েলিং এ নাই, কাজেই বাকিগুলো ফলস হবে। আমার সাজেশন হচ্ছে এখানে আমরা যদি ল্যাটারাল নেক সোয়েলিং এর ট্রায়াঙ্গেল অনুসারে সবগুলো মুখস্থ করে নেই, তাহলে মিড লাইনটা আমাদের পড়া মানে খুব বেশি মুখস্থ করা দরকার নেই, এভাবেই মানে বা এক্সক্লুশন ক্রাইটেরিয়াতে আমরা মিড লাইনগুলো বের করতে পারবো। এইমস অফ ট্রাকিওস্টমি, ট্রাকিওস্টমি আমরা কেন করি, ট্রাকিওস্টমি করার মানে উদ্দেশ্য কি? এই 6টা হচ্ছে ট্রাকিওস্টমির উদ্দেশ্য। টু রিলিভ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট অবস্ট্রাকশন, ফর ট্রাকিওব্রঙ্কিয়াল টয়লেটিং, to reduce dead space by about 50%, to relieve respiratory obstruction, assisted ventilation এবং tracheobronchial toileting। এই 6টা হচ্ছে আমাদের ট্রাকিওস্টমির এইম। কোশ্চেনে ছিল যে এইমস অফ ট্রাকিওস্টমি আর টু রিলিভ আপার রেসপিরেটরি অবস্ট্রাকশন, ট্রু। টু রিলিভ লোয়ার এয়ারওয়ে অবস্ট্রাকশন, লোয়ার এয়ারওয়ে অবস্ট্রাকশনের জন্য ট্রাকিওস্টমি করা যায় না, কারণ আমরা ট্রাকিওস্টমিটা করি ট্রাকিয়ায়, আপার এয়ারওয়েতে, কাজে লোয়ার এয়ারওয়ে এটা ফলস হবে। For tracheobronchial toileting, এটা true. For gastric lavage আসলে tracheostomy টিউব দিয়ে কিভাবে দেওয়া যাবে, এটা false. To reduce the dead space by about 50%, এটা true. পরবর্তী কোশ্চেন, ফিচার্স অফ রেস্ট আইসিপি, খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, এবং এটা আমাদের নার্ভাস সিস্টেমের ফিজিওলজি অথবা নিউরোলজি অথবা যেখান থেকেই আপনি ধরেন সব ফ্যাকাল্টিতে, মেডিসিন ফ্যাকাল্টি, সার্জারি ফ্যাকাল্টি, সব ফ্যাকাল্টিতে কিন্তু এই কোশ্চেনটা আসতে পারে, বেসিক ফ্যাকাল্টি। ফিচার্স অফ রেস্ট আইসিপি দেখেন, প্রত্যেকটা 8টা টপ স্টেমের 8টাই আসছে কিন্তু পরীক্ষায়। কি কি আছে? হেডেক, নৌশিয়া, ভমিটিং, পেপিলিডিমা, ব্রেডিকার্ডিয়া, হাইপারটেনশন, ডিপ্লোপিয়া, ব্লাড ভিশন, ইম্পেয়ার্ড কনসাসনেস লেভেল এবং ড্রাউজিনেস, দেন কোমা। এছাড়াও আরেকটা এখানে দেয়া হয় নাই, সেটা হচ্ছে হার্নিয়া। অনেক সময় টেন্টোরিয়াম হার্নিয়া এই জিনিসটা আসে স্টিমে, অনেক সময় আমরা কিন্তু এটা স্কিপ করতে পারি যে হার্নিয়া আবার রেস্ট আইসিপির কীভাবে ফিচার হয়। হার্নিয়া নামটা দেখে আমরা অনেকে কনফিউজড হয়ে যেতে পারি, কিন্তু আসলে কিন্তু এটা টেন্টোরিয়াল হার্নিয়া অনেক সময় দেখা যায় রেস্ট আইসিপিতে হতে পারে। তাহলে ফিচার্স অফ রেস্ট আইসিপি কী কী আমার এখানে? হেডেক, ব্রেডিকার্ডিয়া এবং হাইপার টেনশন। ট্যাকিপনিয়া কিন্তু রেস্ট আইসিপির ফিচারে নাই। পরবর্তী কোশ্চেন, জিসিএস ইজ অবটেইনড ফ্রম, কি কি আমরা জিসিএস এ কি কি দেখি? আমরা জানি জিসিএস হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইভিএম, এই 3টা জিনিস দেখি। ইতে হচ্ছে আমাদের আই ওপেনিং, ভিতে হচ্ছে বেস্ট ভার্বাল রেসপন্স এবং এম হচ্ছে বেস্ট
মোটর রেসপন্স, আই ওপেনিংয়ে আমরা কি, যদি আমাদের আই ওপেনিং স্পন্টেনিয়াস হয় তাহলে আমাদের 4, তারপরে আস্তে আস্তে কমবে, আই ওপেনিং টু স্পিচ, আই ওপেনিং টু ইন রেসপন্স টু পেইন অ্যান্ড নো আই ওপেনিং হচ্ছে 1। বেস্ট ভার্বাল রেসপন্স হচ্ছে ওরিয়েন্টেড, কনফিউজড, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ইনকম্প্রিহেন্সিবল সাউন্ড এবং আলটিমেটলি নান, যদি কোনো ভার্বাল রেসপন্স না থাকে তাহলে 1। বেস্ট মোটর রেসপন্স হচ্ছে 6টা আমাদের কি কি, 1 নম্বর হচ্ছে অবেস কমান্ড, লোকালাইজ পেইন, উইথড্রয়াল ফ্রম দ্য পেইন, ফ্লেক্সর ইন রেসপন্স টু পেইন, এক্সটেনশন ইন রেসপন্স টু পেইন এবং হচ্ছে নো মোটর রেসপন্স। নো মোটর রেসপন্স হচ্ছে লোয়েস্ট স্কোর। কাজে আমাদের জিসিএস কিন্তু সর্বনিম্ন হতে পারে 3, 3-এর কম কখনো জিসিএস হতে পারে না এবং 15-এর বেশি জিসিএস হয় না। তাহলে আমাদের এখানে কোশ্চেন ছিল দ্য জিসিএস ইজ অবটেইনড ফ্রম ভিজুয়াল অ্যানালগ স্কেল, এটা ফলস। আই ওপেনিং দিয়ে দেখি আমরা, বেস্ট মোটর রেসপন্স দেখি আমরা এবং বেস্ট ভার্বাল রেসপন্স, এই 3টা জিনিসই আমরা দেখি। ভার্বাল রেটিং স্কোর আমরা করি না, যেটা ফলস। পরবর্তী কোশ্চেন, ক্রাইটেরিয়া অফ ব্রেন ডেথ। ব্রেন ডেথের ক্রাইটেরিয়া, এটা কিন্তু আমরা ডেথ মানে মৃত্যুর ক্রাইটেরিয়া না, জিনিসটা খেয়াল রাখবেন। ব্রেন ডেথের ক্রাইটেরিয়া কিন্তু ব্রেন ডেথ আলটিমেটলি একটা ডেথ, কিন্তু মানে ব্রেন ডেথ থেকে সাধারণত কোনো রোগী ব্যাক করে না, কিন্তু তারপরেও এটা কিন্তু আমরা যদি দেখেন এখানে স্টিমগুলো আপনার খুব কনফিউজিং। পিন পয়েন্ট পিউপিল, অ্যাবসেন্ট কর্নিয়াল রিফ্লেক্স, অ্যাবসেন্ট ভেস্টিবুলো-অকুলার রেসপন্স, অ্যাবসেন্ট অফ স্পন্টেনিয়াস রেসপিরেশন অ্যান্ড হাইপোথার্মিয়া। হাইপোথার্মিয়াটা আমাদের কিন্তু মনে হবে যে হাইপোথার্মিয়া, একটা পেশেন্ট মারা গেছে অবশ্যই তার গা ঠান্ডা হয়ে যাবে, হাইপোথার্মিয়া হবে, কিন্তু ব্রেন ডেথের ক্রাইটেরিয়াতে কিন্তু হাইপোথার্মিয়া নাই। এবং এই কয়টা স্টিম হচ্ছে ব্রেন ডেথের ক্রাইটেরিয়া, কনফার্মেশন অফ ব্রেন ডেথ, এবং এইগুলোর বাইরে যাই থাকুক সব ফলস হবে। অল ব্রেন স্টেম রিফ্লেক্স আর অ্যাবসেন্ট, ব্রেইন স্টেম রিফ্লেক্সগুলো অ্যাবসেন্ট হবে। যদি আমাদের স্টিমে আসে যে অ্যাবসেন্ট প্ল্যান্টার রিফ্লেক্স অথবা অ্যাবসেন্ট অ্যাঙ্কেল জার্ক, সেই ক্ষেত্রে কিন্তু ফলস হবে, কারণ কোনো জার্কগুলো হচ্ছে আমাদের যে অ্যাঙ্কেল জার্ক, প্ল্যান্টার রেসপন্স, তারপরে হচ্ছে নি জার্ক, যে জার্কগুলো আমরা দেখি ওগুলো কিন্তু স্পাইনাল কর্ড রিফ্লেক্স, এগুলো ব্রেইন স্টেম রিফ্লেক্স না, কাজে এগুলো কিন্তু ব্রেইন ডেথের কোনো ফিচার না। The pupil are fixed and unreactive to light. Pupil fixed হবে এবং unreactive to light হবে। Corneal reflex absent. The vestibulo-ocular reflex absent. And হচ্ছে oculocephalic reflex absent. There are no motor response to adequate stimulation within the cranial nerve distribution. Cranial nerve distribution আমাদের যদি cranial nerve distribution-এ পেইন দিতে হবে, সেই পেইনে যদি আমাদের কোনো রেসপন্স না হয়, আমি যদি পায়ে বা হাতে অথবা শরীরে অন্য কোথাও কোনো মানে পেইন স্টিমুলেশন দেই, তাতে যদি কোনো রেসপন্স না করে, সেটাও কিন্তু একটা পেশেন্ট মানে একটা ডেথের একটা সাইন। কিন্তু ব্রেইন স্টেম ডেথ যখনই বলবে তখন কিন্তু আমাদের ক্রেনিয়াল নার্ভ ডিস্ট্রিবিউশনে পেইন দিলে সেটা যদি আমাদের না হয়, সেটাই ব্রেইন স্টেম ডেথের ফিচার, অন্যগুলো কিন্তু ব্রেইন স্টেম ডেথের ফিচার না। দের ইজ নো গ্যাগ রিফ্লেক্স ইন রেসপন্স টু সাকশন ক্যাথেটার ইন দ্য ট্রাকিয়া অ্যান্ড অ্যাপনিয়া টেস্ট। অ্যাপনিয়া টেস্ট পজিটিভ হতে হবে। অ্যাপনিয়া টেস্ট কি জিনিস? No respiratory movement occurs when the patient is disconnected from the ventilator long enough to allow the carbon dioxide tension to rise above the threshold for the stimulation of respiration, যেটা হচ্ছে আমাদের P50 মিলিমিটার মার্কারি। কাজে কোশ্চেনটা ছিল ক্রাইটেরিয়া অফ ব্রেন স্টেম ডেথ। ব্রেন স্টেম ডেথের ক্রাইটেরিয়া হচ্ছে পিন পয়েন্ট পিউপিল, আমরা জানি ডাইলেটেড এন্ড ফিক্সড পিউপিল, এটা ফলস হবে। অ্যাবসেন্ট কর্নিয়াল রিফ্লেক্স, এটা ট্রু। অ্যাবসেন্ট ভেস্টিবুলো-অকুলার রেসপন্স টু ক্যালোরি টেস্টিং। ভেস্টিবুলো-অকুলার রেসপন্সটা আপনারা জানেন যে আমরা যদি কানে পেশেন্টের কানে যদি আমরা 20 ml 10 ml বা 20 ml একদম ঠান্ডা পানি দেই, সেক্ষেত্রে একটা নিস্টিগমাস হবে, মানে আইবলের একটা মুভমেন্ট হবে, এটা হচ্ছে ভেস্টিবুলো-অকুলার রেসপন্স। ব্রেন স্টেম ডেথে এই ভেস্টিবুলো-অকুলার রেসপন্সটা অ্যাবসেন্ট থাকে। অ্যাবসেন্ট অফ স্পন্টেনিয়াস রেসপিরেশন, এটা ট্রু হবে। স্পন্টেনিয়াস রেসপিরেশন আমরা জানি শেষের পয়েন্টে স্পন্টেনিয়াস রেসপিরেশন অ্যাবসেন্ট হবে অ্যাপনিয়া টেস্টে। হাইপোথার্মিয়া, হাইপোথার্মিয়া কিন্তু ব্রেন স্টেম ডেথের ফিচার না, আমি আবারও বলেছি, যেটা ব্রেন স্টেম ডেথের ফিচার না, এটা হতে ডেথের ফিচার হতে পারে, কিন্তু ব্রেন স্টেম ডেথের ফিচার কখনই হাইপোথার্মিয়া না। পরবর্তী কোশ্চেন, কডা ইকুইনা সিনড্রোম, খুবই ইম্পর্টেন্ট, সার্জারি ফ্যাকাল্টি, মেডিসিন ফ্যাকাল্টি, বেসিক ফ্যাকাল্টি, সব ফ্যাকাল্টির জন্যই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, কডা ইকুইনা সিনড্রোম।
ডেভিডসনের একটা বক্স আপনারা দেখেছেন কডাইকুইনা সিনড্রোমের, এখানে আমি তারপরেও আরও আশেপাশ থেকেও মানে যে স্টিমগুলো আসে ইউজুয়ালি ওইগুলো একসাথে করে একটা চার্ট বানিয়েছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। কি কি কডাইকুইনা সিনড্রোমে থাকে? লো ব্যাক পেইন অ্যান্ড নামনেস অর উইকনেস অফ ওয়ান অর বোথ লেগ, diminished sensation over the buttock, posterior superior thigh and perineal area in a saddle distribution, rectal and bladder dysfunction, bowel and bladder incontinence হতে পারে, gait disturbance, sexual impotence, absent bulbocavernous, patellar and Achilles reflex, and variable amount of lower extremity weakness, lower motor neuron type paralysis in the lower limb due to compression of the ventral nerve roots. Root pain is an important symptom and bladder and bowel involvement is late. এটা কিন্তু ইম্পর্টেন্ট, লেটে ইনভলভ হয় ব্লাডার এন্ড বাওয়েল। কাজে আমরা এখানে দেখেছি রিটেনশন অফ ইউরিন, আমরা জানি ব্লাডার ইনভলভমেন্ট হয়, ট্রু। সেরিয়াল অ্যানেস্থেসিয়া ট্রু। তারপরে হচ্ছে উইকনেস অফ দ্য লেগ মাসেল ট্রু হবে এবং হচ্ছে সেক্সুয়াল ডিস্টারবেন্স ট্রু হবে। ইনক্রিজড অ্যাঙ্কেল জার্ক এটা ফলস হবে, আমরা জানি অ্যাঙ্কেল জার্ক ডিমিনিশড হয় এখানে, অ্যাকিলিস রিফ্লেক্স ডিমিনিশড হয়। পরবর্তী কোশ্চেন, কজেস অফ ব্লাড স্টেইনড ডিসচার্জ ফ্রম দ্য নিপল। নিপলের ব্লাড স্টেইন ডিসচার্জ এবং হচ্ছে সেরাস ডিসচার্জ খুব ইম্পর্টেন্ট, প্রায় কোশ্চেনটা আসে। ব্লাড স্টেইন ডিসচার্জ আবার সিঙ্গেল ডাক্ট থেকে হতে পারে, মোর দেন ওয়ান ডাক্টের থেকেও হতে পারে। যদি সিঙ্গেল ডাক্ট থেকে হয় তাহলে হচ্ছে ইন্টারডাক্ট পেপিলোমা, ইন্টারডাক্ট কার্সিনোমা অ্যান্ড ডাক্ট অ্যাক্টেশিয়া। আর যদি মোর দেন ওয়ান ডাক্ট হয় কার্সিনোমা, অ্যাক্টেশিয়া অ্যান্ড ফাইব্রোসিস্টিক ডিজিজ, এগুলো হচ্ছে আমাদের মোর দেন ওয়ান ডাক্টের ব্লাড স্টেইন ডিসচার্জের কজ। যে এখানে আমাদের এখানে ডাক্ট অ্যাক্টেশিয়া এবং ডাক্ট পেপিলোমা এই দুইটাই ট্রু হবে, বাকিগুলো কিন্তু ফলস, কারণ ব্লাড স্টেইন কখনোই ফিজিওলজিক্যাল হয় না। পরবর্তী কোশ্চেন, প্রাইমারি অ্যামেনোরিয়া মে অকার ইন। প্রাইমারি অ্যামেনোরিয়া, সেকেন্ডারি অ্যামেনোরিয়া, এই টপিক্সটা এইটারও কজগুলো অনেক বেশি, কিন্তু এটা ইম্পর্টেন্ট এবং এটা সবগুলো কজই আসলে আমাদেরকে জানা লাগবে। পরীক্ষায় প্রায় কোশ্চেন আসে এবং গাইনি থেকে একটা কোশ্চেন আসলেও এই অ্যামেনোরিয়ার কোশ্চেনটা আসবেই। কাজেই এইটা বড় বলে এটাকে মানে স্কিপ করা যাবে না, এটা অবশ্যই সবগুলা কোশ্চেনই পড়তে হবে, মানে সবগুলা পয়েন্টই টাচ করে দিতে হবে এবং মুখস্থ রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এটা দত্ত থেকে নেওয়া হয়েছে। প্রাইমারি অ্যামেনোরিয়ার কজ: ডিলেড পিউবার্টি, কালম্যান সিনড্রোম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সিনড্রোম যেমন ক্রেনিওফ্যারিঞ্জিওমা, প্রাইমারি ওভারিয়ান ফেলিউর, রেজিস্ট্যান্ট ওভারিয়ান ফেলিউর, এনজাইম ডেফিসিয়েন্সি, তারপরে হচ্ছে বিশাল বড় লিস্ট, তারপরে মুখস্থ করতে হবে, কিছু করার নেই। এটা টার্নার সিনড্রোম, পিউর গোনাডাল ডিসজেনেসিস, তারপরে হচ্ছে ইম্পারফোরেটেড হাইমেন, ট্রান্সভার্স ভ্যাজাইনাল সেপ্টাম, ইনকমপ্লিট অ্যাবসেন্স অফ ভ্যাজাইনা, কমপ্লিট অ্যাবসেন্স অফ ভ্যাজাইনা, তারপরে অ্যাবসেন্স অফ ইউটেরাস, এগুলা। ডিসফাংশন অফ দ্য থাইরয়েড অ্যান্ড অ্যাড্রেনাল কর্টেক্স। অ্যাড্রেনাল কর্টেক্সের অথবা থাইরয়েডের সমস্যার জন্য কিন্তু প্রাইমারি অ্যামেনোরিয়া হতে পারে এবং বিশাল লম্বা লিস্ট দেখতে পাচ্ছেন: ওয়েট লস, টিউবারকুলোসিস, জুভেনাইল ডায়াবেটিস, ক্রিটিনিজম, কনজেনিটাল ইউটেরাইন সাইনিকিয়া, এগুলো হচ্ছে এখানে কজ। প্রাইমারি অ্যামেনোরিয়ার কজ তাহলে কি কি? আমাদের ইম্পারফোরেটেড হাইমেন, ইউটেরাইন ডিএল ফাস এটা কিন্তু নাই, ইম্পারফোরেটেড হাইমেন ট্রু হবে এবং হচ্ছে টেস্টিকুলার ফেমিনাইজেশন সিনড্রোম এটাও ট্রু হবে। পরবর্তী কোশ্চেন, রিস্ক ফ্যাক্টরস ফর এন্ডোমেট্রিয়াল ক্যান্সার আর। এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর কোশ্চেন টপিক্সটা ইম্পর্টেন্ট এবং দেখতেন 10টা রিস্ক ফ্যাক্টর আমরা ছোটোবেলা পড়েছি। ছোটোবেলা বলতে আমাদের মেডিকেল 5th ইয়ারে পড়েছি। সেই 10টা রিস্ক ফ্যাক্টর এখানে আছে: লেট মেনোপোজ, নালিপ্যারিটি, আনওপোস্ট ইস্ট্রোজেন থেরাপি, হিস্ট্রি অফ পারসিস্টেন্ট অ্যানোভুলেশন পিসিওএস, হিস্ট্রি অফ ইরেগুলার অ্যান্ড এক্সেসিভ প্রিমেনোপোজাল ব্লিডিং, obesity, diabetes, hypertension, personal family history, atypical endometrial hyperplasia, tamoxifen therapy এবং রেডিয়েশন, মেনোপজ। তো এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর কি কি আমাদের এখানে আছে দেখতে পাচ্ছি: নালিপ্যারিটি, ডিলেড মেনোপজ এবং ডায়াবেটিস মেলাইটাস, এই তিনটাই আছে। হাইপোথাইরয়েডিজমটা কিন্তু এখানে নাই। ডায়াবেটিস, হাইপারটেনশন এবং অবিসিটি আছে, কাজে এগুলো ফলস। ইন ectopic pregnancy, ectopic pregnancy টপিক্সটাও ইম্পর্টেন্ট টপিক্স। ectopic pregnancy সম্পর্কে একটু ডিটেলস জানতে হবে। ectopic pregnancy and acute ectopic is fortunately less common and it is associated with
case of tubal rupture or tubal abortion with massive intraperitoneal hemorrhage. Patienটের প্রোফাইল কি? The incidence is maximum between the age of 20 to 30, 20 থেকে 30 বছর বয়সে বেশি হয়, এবং being the maximum period of fertility. The prevalence is mostly limited to multiparity or following long period of infertility. Mode of onset key? The onset is acute. The patient, however, have got persistent unilateral about 1/3 of the case before the acute symptoms appears. Unilateral uneasiness থাকে পেশেন্টের. The mode of onset is the patient, however, have got persistent unilateral uneasiness in the about 1/3 of case before the acute symptoms appears. সিমটমগুলো কি হয়? দ্য ক্লাসিক্যাল ট্রায়াড, এটা ট্রায়াড আছে, ক্লাসিক্যাল ট্রায়াড, এটা হচ্ছে আমাদের টিউবাল প্রেগনেন্সি আর অ্যাবডোমিনাল পেইন, 100% পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন থাকবে, অ্যামেনোরিয়া থাকবে 75% পেশেন্টের, এবং লাস্টলি অ্যাপিয়ারেন্স অফ ভ্যাজাইনাল ব্লিডিং, ভ্যাজাইনাল ব্লিডিং থাকবে 70% পেশেন্টের। অ্যামেনোরিয়া শর্ট পিরিয়ড 6 to 8 weeks, অ্যাবডোমিনাল পেইন থাকে উইচ ইজ অ্যাকিউট, অ্যাগোনাইজিং অর কলিকি, ভ্যাজাইনাল ব্লিডিং থাকে এবং ভমিটিং। সিনকোপাল এটা থাকে 10% পেশেন্টের। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ব্লিডিং প্রিসিডস পেইন আমরা দেখতেছি এখানে কিন্তু লেখা আছে যে আগে পেইন হয়, অ্যাবডোমিনাল পেইন প্রিসিডস বাই অ্যামেনোরিয়া, মানে অ্যামেনোরিয়া অ্যান্ড লাস্টলি অ্যাপিয়ারেন্স অফ ভ্যাজাইনাল ব্লিডিং, শেষে কিন্তু ভ্যাজাইনাল ব্লিডিং আসে, আগে অ্যাবডোমিনাল পেইন আসে। কাজে এই জিনিসটা আমাদের ফলস হবে, যে ব্লিডিং প্রিসিডস দ্য পেইন, এর ফলস। Incidence is more in women wearing IUD, এটা ট্রু। Isthmus of the tube is commonest site of implantation, false. Commonest site হচ্ছে isthmus না, commonest site আমাদের tube, uterine. Shoulder tip pain is an important symptom, এটা false, এবং ultrasound scan is of no help in diagnosis. আমরা তো টিউবাল একটোপিক প্রেগন্যান্সি আল্ট্রাসাউন্ড দিয়ে ডায়াগনোসিস করি, কাজেই এটা ফলস হবে। রিকারেন্ট মিড টার্ম অ্যাবর্শন, পরবর্তী কোশ্চেন। মিড টার্ম অ্যাবর্শন আমাদের ফার্স্ট ট্রাইমেস্টার এবং সেকেন্ড ট্রাইমেস্টার অ্যাবর্শনের কজগুলো আলাদাভাবে একটু মুখস্থ রাখতে হবে। ফার্স্ট ট্রাইমেস্টার হচ্ছে জেনেটিক ফ্যাক্টর থাকে, কিছু এন্ডোক্রাইন ডিসঅর্ডার যেমন থাইরয়েড অ্যাবনর্মালিটিস, ডায়াবেটিস, অটোইমিউন অ্যান্ড অ্যালোইমিউন ইমিউনোলজিক ডিসঅর্ডার, ইনফেকশন অ্যান্ড আনএক্সপ্লেইনড কিছু কজ আছে। এবং সেকেন্ড ট্রাইমেস্টারে আছে আমাদের অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটিস, যেমন হচ্ছে সার্ভাইক্যাল ইনকম্পিটেন্স, মুলারিয়ান ফিউশন ডিফেক্ট যেমন বাইকর্নুয়েট ইউটেরাস, সেপ্টেড ইউটেরাস, ইউটেরাইন সাইনেকিয়া, ইউটেরাইন ফাইব্রয়েড, ম্যাটার্নাল মেডিকেল ইলনেস অ্যান্ড আনএক্সপ্লেইনড। তাহলে আমাদের সেকেন্ড টার্ম মানে মিড টার্ম অ্যাবর্শনের কজ কি? বাইকর্নুয়েট ইউটেরাস আমাদের ট্রু, সার্ভাইক্যাল ইনকম্পিটেন্স ট্রু, ফাইব্রয়েড ইউটেরাস ট্রু, গনোরিয়া তো নাই এখানে, প্রিএক্লাম্পসিয়া ট্রু হবে। প্লাসেন্টা প্রিভিয়া, পরবর্তী কোশ্চেন। প্লাসেন্টা প্রিভিয়াটা কি? হাই রিস্ক ফেরার্স অফ প্লাসেন্টা প্রিভিয়া, কাদের প্লাসেন্টা প্রিভিয়া বেশি হতে পারে? মাল্টিপ্যারিটি, ম্যাটার্নাল এজ যদি 35 এর বেশি হয় 4-fold চান্স। রেস হচ্ছে এশিয়ান ওমেনদের বেশি হয়। ম্যাটার্নাল হচ্ছে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট পাওয়ার পরে প্লাসেন্টা প্রিভিয়া হয়। প্রেজেন্স অফ ইউটেরাইন স্কার যেমন সিজারিয়ান সেকশনের স্কার, তারপর হচ্ছে মায়োমেক্টমির স্কার, এগুলোতে বেশি হয়। প্রায়র কিউরেটাস, প্রায়র প্লাসেন্টা প্রিভিয়া, মাল্টিপল প্রেগনেন্সি অ্যান্ড স্মোকিং, এগুলো হচ্ছে আমাদের প্লাসেন্টা প্রিভিয়ার কজ। আর যে কোশ্চেন কি? প্রিভিয়াস সিজারিয়ান সেকশন যদি থাকে আমরা বললাম ব্রিজ প্রেজেন্টেশন কোনো কজ না, মাল্টিপ্যারিটি কজ, অবেসিটি কোনো কজ না, ফলস। Pre-eclamptic toxemia. Pre-eclampsia is a multi-system disorder of unknown etiology characterized by development of hypertension to the extent of 140-90 mm mercury or more with proteinuria after the 20 weeks of pregnancy in previously normotensive and non-proteinuric patient with extracellular increased sodium amount. In mild preeclampsia ki? Mild preeclampsia includes sustained rise of BP more than 140-90 but less than 160-110. Severe preeclampsia, also fulminating preeclampsia, এটা কি জিনিস? Persistent systolic BP 160, diastolic BP 110. Sorry, diastolic BP হবে আমাদের 110 এর বেশি। Persistent severe epigastric pain,
সেরিব্রাল অর ভিজুয়াল ডিস্টারবেন্স, অলিগিউরিয়া, প্রোটিনিউরিয়া, প্লেটলেট কাউন্ট 1 লাখের কম, হেল্প সিনড্রোম থাকবে, রেটিনাল হ্যামোরেজ থাকবে উইথ প্যাপিলিডিমা, ইন্ট্রাইউটেরিয়ান গ্রোথ রিটার্ডেশন অ্যান্ড পালমোনারি ইডিমা। কাজে প্রিএক্লাম্পসিয়া থেকে আমাদের কী এখানে দেখতেছি? ইনক্রিজড এক্সট্রাসেলুলার সোডিয়াম। হ্যাঁ, আমরা বলেছি যে এক্সট্রাসেলুলার সোডিয়াম বাড়বে, প্রোটিনিউরিয়া হবে এবং ডিক্রিজ ইন দ্য সিরাম ইউরিক অ্যাসিড লেভেল, এরকম কোনো জিনিস আমরা পড়ি নাই। প্যাচি হ্যামোরেজ ইন দ্য লিভার, এটা হতে পারে, এবং কোয়াগুলোপ্যাথি থাকবে না। কোয়াগুলোপ্যাথি আমাদের প্রিএক্লাম্পসিয়া থাকে না। স্ক্রিনিং টেস্ট ফর সার্ভাইকেল ক্যান্সার। সার্ভাইকেল ক্যান্সারের এই 5টা হচ্ছে স্ক্রিনিং টেস্ট: ভায়া, প্যাপিসমিয়ার, কলপোস্কোপি, সিলার্স টেস্ট এবং হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ডিএনএ অ্যান্টিবডি টেস্ট ফর সার্ভাইকেল সোয়াব। কাজে এখানে আমাদের এই 3টাই ট্রু: ভায়া, প্যাপিসমিয়ার এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ডিটেকশন। পরবর্তী টপিকস হচ্ছে জিডিএম, মানে গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাস। গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাসে কী সমস্যা হতে পারে, এই জিনিসটাও বড় একটা টপিকস, কিন্তু ইম্পর্টেন্ট, পড়তে হবে। জিডিএম হচ্ছে কার্বোহাইড্রেট ইনটলারেন্স অফ ভেরিয়েবল সিভিয়ারিটি উইথ অনসেট অফ ফার্স্ট রিকগনিশন ডিউরিং দ্য প্রেজেন্ট প্রেগনেন্সি, মানে প্রেগনেন্সির সময় যে ডায়াবেটিসটা হয়, আগে থেকে ডায়াবেটিক পেশেন্ট তার কিন্তু সেটা কিন্তু জিডিএম না, গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাস না। যদি যেই ডায়াবেটিসটা নিউ অনসেট ইন প্রেগনেন্সি, মানে প্রেগনেন্সির সময় প্রথম ডায়াগনোসিস হলো, আগে ছিল না, এটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এখানে আমাদের কমপ্লিকেশনগুলো কী হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন: ম্যাটার্নাল ডিউরিং প্রেগনেন্সি, অ্যাবর্শন হতে পারে, প্লাসেন্টাল লেবার, প্রিটার্ম লেবার, ইনফেকশন, ইনক্রিজড ইনসিডেন্স অফ প্রিএক্লাম্পসিয়া, পলিহাইড্রাম নিউন, ম্যাটার্নাল ডিস্ট্রেস, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, করোনারি আর্টারি ডিজিজ এবং কেরাটোএসিডোসিস। ডিউরিং লেবার কী হবে? প্রলঙ্গেশন অফ দ্য লেবার ডিউ টু বিগ বেবি, শোল্ডার ডিস্টোনিয়া অ্যান্ড হচ্ছে পেরিনিয়াল ইঞ্জুরি, পোস্টপার্টাম হ্যামোরেজ, অপারেটিভ ইন্টারফারেন্স। পারপুরিয়াম হচ্ছে পারপুরাল সেপসিস এবং ল্যাকটেশন ফেলিয়ার। ফিটাল অ্যান্ড নিউনেটাল দেখতে পাচ্ছেন, ফিটাল ম্যাক্রোসোমিয়া হবে, কনজেনিটাল ম্যালফরমেশন, বার্থ ডিফেক্ট, আনএক্সপ্লেইনড ফিটাল ডেথ, হাইপোগ্লাইসেমিয়া, রেসপিরেটরি ডিস্ট্রেস, হাইপারবিলিরুবিনেমিয়া, পলিসাইথেমিয়া, হাইপোক্যালসিমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া অ্যান্ড কার্ডিওমেগালি। আচ্ছা, জিডিএম আর অ্যাসোসিয়েটেড উইথ পলিহাইড্রাম নিউন্স, এটা ট্রু হবে। ইন্ট্রাইউটেরিয়ান গ্রোথ রিটার্ডেশন হতে পারে, বিগ বেবি হবে, প্রিএক্লাম্পসিয়া হবে। হাইপারএমেসিস গ্রেভিটারাম জিডিএম এর সাথে কোনো রিলেশন নাই, এটা ফলস। কজেস অফ সেকেন্ডারি পিপিএইচ। পোস্টপার্টাম হ্যামোরেজ হচ্ছে এনি অ্যামাউন্ট অফ ব্লিডিং ফ্রম অর ইনটু দ্য জেনিটাল ট্র্যাক্ট ফলোয়িং বার্থ অফ দ্য বেবি আপ টু দ্য এন্ড অফ দ্য পারপুরিয়াম, which adversely affects the general condition of the patient, evidenced by rise in the pulse rate and falling blood pressure, is called postpartum hemorrhage. টাইপ কি আমাদের? প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারির কজ কি আমাদের? প্রাইমারির কজ হচ্ছে, সেকেন্ডারি কজ হচ্ছে আমাদের রিটেইনড বিটস অফ প্লাসেন্টা, ইনফেকশন, endometritis, secondary hemorrhage, withdrawal bleeding from estrogen therapy from suppression of lactation. আদার রেয়ার কজের মধ্যে আমাদের কার্সিনোম অফ দ্য সার্ভিক্স, প্লাসেন্টাল পলিপ, এগুলো আছে। আচ্ছা, ক্লজ অফ সেকেন্ডারি পিপিএইচ। প্রাইমারি পিপিএইচটা তো ইম্পর্টেন্ট না, সেকেন্ডারি পিপিএইচটা ইম্পর্টেন্ট। ইউটেরাইন অ্যাটোনি, এটা ফলস। ইনফেকশন পড়লাম আমরা, রিটেন বিটস অফ প্লাসেন্টা পড়লাম। ফলোইং এপিসিওটমি, এপিসিওটমির পরে পোস্টপার্টাম হ্যামোরেজ ইউজুয়ালি হয় না, এবং ইউটেরাইন টিয়ার, এটাও হয় না। সেকেন্ডারি পিপিএইচ এর কজ হচ্ছে এখানে আমাদের এই স্টেম থেকে দুইটাই, ইনফেকশন এবং রিটেন বিটস অফ প্লাসেন্টা। পরবর্তী কোশ্চেন, ইমিডিয়েট লাইফ থ্রেটেনিং থোরাসিক ইঞ্জুরি। আমরা জানি ডেডলি ডজন নামে একটা জিনিস আছে, 12টা লাইফ থ্রেটেনিং থোরাসিক ইঞ্জুরি। ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং এবং পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং আলাদা আলাদাভাবে পড়তে হবে, এবং এইভাবেই কিন্তু আসে। ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং কোনগুলো, পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং কোনগুলো। ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং হচ্ছে আমাদের এয়ারওয়ে অবস্ট্রাকশন, টেনশন, নিউমোথোরাক্স, পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেট, ওপেন নিউমোথোরাক্স, ম্যাসিভ হেমোথোরাক্স এবং ফ্লাইল চেস্ট। আর পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং হচ্ছে অ্যাওর্টিক ইঞ্জুরি, ট্রাকিওব্রঙ্কিয়াল ইঞ্জুরি, মায়োকার্ডিয়াল কন্টুশন, রাপচার অফ দ্য ডায়াফ্রাম, ইসোফেজিয়াল ইঞ্জুরি এবং পালমোনারি কন্টুশন। কাজে ইমিডিয়েট লাইফ থ্রেটেনিং আপনি দেখতে পাচ্ছেন, ইমিডিয়েট লাইফ থ্রেটেনিং কিন্তু উপরেরগুলা, এক্ষেত্রে কিন্তু নিচেরগুলা ট্রু হবে না। ইমিডিয়েট লাইফ থ্রেটেনিং দিলে কোনগুলো? কার্ডিয়াক ট্যাম্পোনেট, ফ্লাইল চেস্ট, ম্যাসিভ হেমোথোরাক্স এবং টেনশন নিউমোথোরাক্স, এই চারটা ট্রু। সি, ইঞ্জুরি টু দ্য ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রি, এটা ফলস হবে, কারণ ট্রাকিওব্রঙ্কিয়াল ইঞ্জুরিটা হচ্ছে আমাদের পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং।
পরবর্তী কোশ্চেন, কার্ডিয়াক ট্যাম্পোনেট শুড বি সাসপেক্টেড ইন প্রেজেন্স অফ। কার্ডিয়াক ট্যাম্পোনেটের ফিচার কি? ডেভিডসনের একটা বক্স। কার্ডিয়াক ট্যাম্পোনেটে কি কি আমার থাকবে? dyspnea, collapse, tachycardia, hypotension, gross elevation of the JVP, soft heart sound with early third heart sound, pulsus paradoxus, Kussmaul's sign. The cardiac tamponade should be suspected in presence of raised JVP, pulsus paradoxus, faint heart sound. Within the true high BP এবং normal ECG এই দুইটা false হবে। মাল্টিপল রিব ফ্র্যাকচার মে বি কজ প্রবলেমস ইন ফ্র্যাকচার অফ দ্য রিবস। মাল্টিপল রিব ফ্র্যাকচারে আমাদের কি কি সমস্যা হয়? এসআরবি থেকে একটা নেওয়া বক্স, সার্জিক্যাল এমফাইসিমা, হেমোথোরাক্স, নিউমোথোরাক্স, লেট এম্বোলিজম এবং কাইলোথোরাক্স, কার্ডিয়াক অ্যান্ড অর ম্যাসিভ ভেসেল ইঞ্জুরি, মেজর ভেসেল ইঞ্জুরি, ডায়াফ্রাগমেটিক ইঞ্জুরি, ফ্লাইল চেস্ট, অ্যাসফাক্সিয়া অ্যান্ড নিউমোনিয়া। এগুলো হচ্ছে আমাদের ফ্র্যাকচার রিবের প্রবলেম। তাহলে মাল্টিপল রিব ফ্র্যাকচার কী কী? নিউমোথোরাক্স, হেমোথোরাক্স, ফ্যাট এম্বোলিজম এবং কাইলোথোরাক্স। এই চারটা হচ্ছে মাল্টিপল রিব ফ্র্যাকচারের ফিচার। ব্লাইন্ডনেস কিন্তু এখানে ফলস হবে। টিউমার্স প্রডিউসিং বোন, টিউমার প্রডিউসিং বোন প্রডিউসিং টিউমার কী কী আছে আমরা জানি। এখানে আমরা বোন টিউমারের একটা ক্লাসিফিকেশন আপনারা নিউপ্লাসিয়া প্যাথোলজিতে যখন পড়েছেন তখনও পড়েছেন, এখানেও আবার পড়তে হবে যে অস্টোজেনিক যেগুলো আছে এগুলো হচ্ছে বোন ফর্মিং টিউমার, কন্ড্রোজেন এগুলো হচ্ছে কার্টিলেজ ফর্মিং টিউমার, আর অস্ট্রোজেনিকটা হচ্ছে বোন ফর্মিং টিউমার। কী কী আছে? অস্টিওয়েড অস্টিওমা, অস্টিওব্লাস্টোমা এবং অস্টিওসার্কোমা। তাহলে এখানে আমাদের অস্টিওয়েড অস্টিওমা, অস্টিওসার্কোমা এবং অস্টিওব্লাস্টোমা এই তিনটা ট্রু, বাকিগুলো ফলস হবে। টিউমার্স অ্যারাইজিং ফ্রম ডায়াফাইসিস, এখানে আপনাদের ডায়াফাইসিস, মেটাফাইসিস এবং এপিফাইসিস থেকে কোন কোন টিউমার অ্যারাইজ করে এটা আলাদাভাবে দেওয়া আছে, একটু দেখবেন। এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এই জিনিসটা ইম্পর্টেন্ট। ডায়াফাইসিস থেকে আসে ইউসিনোফিলিক গ্রানুলোমা, অস্টিওয়েড অস্টিওমা, ফাইব্রাস ডিসপ্লাসিয়া, এডেমান্টিনোমা এবং হচ্ছে উইংস সার্কোমা। ডায়াফাইসিস থেকে এই কয়টা টিউমার আসে, 6টা। অ্যান্ড মেটাফাইসিস থেকে মোস্ট অফ দ্য টিউমার, আর এপিফাইসিস থেকে আসে এই টিউমারগুলোতে। ডায়াফাইসিসটাই আসে বারবারে কোশ্চেন, বাকিগুলো মুখস্থ রাখতে হবে, যেহেতু ডায়াফাইসিস থেকে বারবারে আসতেছে, কাজেই এপিফাইসিস মেটাফাইসিসটাও মুখস্থ রাখতে হবে। ইউসিনোফিলিক গ্রানুলোমা, উইং সার্কোমা এবং ফাইব্রাস ডিসপ্লেসিয়া এই তিনটা ট্রু হবে, বাকিগুলো ফলস। সাইটস অফ অ্যাভাস্কুলার নেক্রোসিস, অ্যাভাস্কুলার নেক্রোসিস কোথায় কোথায় হয়, কোন কোন সাইটে হয়? আমাদের হেড অফ দ্য ফিমার, ফিমোরাল কন্ডাইল, দ্য হেড অফ দ্য হিউমেরাস অ্যান্ড ক্যাপিচুলাম, দ্য প্রক্সিমাল পার্ট অফ দ্য স্কেফয়েড, দ্য লুনেট, বডি অফ দ্য টেলাস। এগুলো হচ্ছে আমাদের অ্যাভাস্কুলার নেক্রোসিসের সাইট। কাজে এখানে দেখতে পাচ্ছেন নেক অফ দ্য ফিমার ট্রু হবে, টেলাস এন্ড স্কেফয়েড ট্রু হবে, হুক অফ হেমেটা ফলস এবং হেমেটেড এখানে নাই, লুনেট আছে এবং নেভিগুলারটাও ফলস হবে। মেটাবলিক বোন ডিজিজ, এখানে মেটাবলিক বোন ডিজিজের একটা চার্ট দেওয়া আছে, এটা চারটা নাম মনে রাখবেন। এখানে অস্টিওপেট্রোসিস যেটা স্মিথডিতে আছে, অন্য মানে অর্থোপেডিক্সের বইয়ে নাই, কিন্তু স্মিথডি থেকে যেহেতু আছে সেহেতু এটা ট্রু দিবেন। সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম, হাইপোপ্যারাথাইরয়েডিজম, হাইপারপ্যারাথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, পাইগার্স ডিজিজ, ফাইব্রাস ডিসপ্লেসিয়া, অস্টিওইটিস ফাইব্রোসিস সিস্টিকা, অস্টিওমেলাসিয়া রিকেটস এবং অস্টিওপোরোসিস। এগুলো হচ্ছে আমাদের মেটাবলিক বোন ডিজিজ। আচ্ছা, এখানে আমরা দেখতেই পাচ্ছি অস্টিওমেলাসিয়া আছে, অস্টিওপোরোসিস কিন্তু এখানে পোস্ট মেনোপজাল যদি থাকে সেই ক্ষেত্রে হবে মেটাবলিক বোন। যদি এমনিতে অস্টিওপোরোসিস হয় কোনো কারণে স্টেরয়েড ইনডিউস, সেটা কিন্তু ফলস। পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস যদি থাকে সেটা ট্রু হবে। অস্টিওমেলাসিয়া, রিকেটস, অ্যাকন্ড্রোপ্লাসিয়া কিন্তু এখানে ছিল না, হাইপারপ্যারাথাইরয়েডিজম ট্রু হবে। পরবর্তী কোশ্চেন, কজেস অফ অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ ফিমোরাল হেড। ফিমোরাল হেডে কেন অ্যাভাস্কুলার নেক্রোসিস? আমরা অ্যাভাস্কুলার নেক্রোসিসের সাইটগুলো পড়েছি, ফিমোরাল হেড একটা অন্যতম কমন সাইট ছিল, কিন্তু ফিমোরাল হেডে কেন অ্যাভাস্কুলার নেক্রোসিস হয়? এটার কজের মধ্যে সিকল সেল ডিজিজ, হিমোগ্লোবিনোপ্যাথি, কেশনস ডিজিজ, হাইপারলিপিডেমিয়া, এসএলই, গুচার্স ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজ এবং অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম। এছাড়াও আছে রেডিওথেরাপি, কেমোথেরাপি, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, হাইপার কোয়াগুলেবল স্টেট, স্টেরয়েড, অ্যালকোহল এক্সেস এবং ইডিওপ্যাথিক। এগুলো হচ্ছে অ্যাভাস্কুলার নেক্রোসিসের কজ। এই যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট, প্রায়ই আসে এই সাইড কজগুলো এবং অ্যাভাস্কুলার নেক্রোসিসের সাইডটা, এগুলো একটু মুখস্থ রাখবেন। এখানে তাহলে কি আছে? ইনফেকশন, সিকল সেল ডিজিজ এবং হচ্ছে
পার্থেজ ডিজিজ, এগুলো ট্রু, বাকিগুলো ফলস। পরবর্তী কোশ্চেন, ইউনিল্যাটারাল আনডিসেন্ডেন্ট টেস্টিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ। ইউনিল্যাটারাল আনডিসেন্ডেন্ট টেস্টিস, এখানে এটার একটা বিশাল বড় লিস্ট আছে। এখানে ইনফার্টিলিটি কিন্তু হয় না, ম্যালিগনেন্সি, টরশন এবং হচ্ছে ইনগুইনাল হার্নিয়া, এই তিনটা হচ্ছে আনডিসেন্ডেন্ট টেস্টিসের কমপ্লিকেশন, ইউনিল্যাটারাল আনডিসেন্ডেন্ট টেস্টিস, বাকিগুলো ফলস হবে। স্ট্রিকচার ইউরেথ্রা ক্যান বি ডায়াগনোসড বাই, এখানে এসআরবির একটা চার্ট আছে স্ট্রিকচার ইউরেথ্রা নিয়ে। স্ট্রিকচার ইউরেথ্রা এত ডিটেলস পড়া দরকার নাই, ইনভেস্টিগেশনগুলো হচ্ছে ইউরিন মাইক্রোস্কোপ অ্যান্ড কালচার, ব্লাড ইউরিয়া, সিরাম ক্রিয়েটিনিন অ্যান্ড আইভিইউ, তিনটা হচ্ছে স্ট্রিকচার ইউরেথ্রার ইনভেস্টিগেশন। ক্লিনিক্যাল ফিচারগুলো দেখবেন, এত ডিটেলস ক্লাসিফিকেশন পড়া দরকার নাই, ক্লাসিফিকেশন কখনো আসে না, ক্লিনিক্যাল ফিচারগুলো আসে স্ট্রিকচার ইউরেথ্রার, এগুলো একটু দেখবেন। তাহলে স্ট্রিকচার ইউরেথ্রা আমরা কী কী দিয়ে ডায়াগনোসিস করতে পারি? ইউরেথ্রোসিস্টোস্কোপি, ইউরোফ্লোমেট্রি, রেট্রোগ্রেড ইউরেথ্রোগ্রাম, আইভিইউ। দেখতেই পাচ্ছেন। পরবর্তী কোশ্চেন, ফলোইং আর কনসিডার্ড এস টিউমার মার্কারস অফ দ্য টেস্টিকুলার টিউমার। টেস্টিকুলার টিউমারের টিউমার মার্কার কী কী আছে? টেস্টিকুলার টিউমারের টিউমার মার্কার, এটা এসআরবি থেকে নেওয়া, আলফা ফিটোপ্রোটিন, বিটা এসসিজি। এখানে এই যেই স্টিমগুলো আসছে এই স্টিমগুলাই আসলে, বাকি এর চেয়ে বেশি আর কিছু নাই। আলফা ফিটোপ্রোটিন, তারপরে হচ্ছে বিটা এসসিজি এবং এলডিএইচ, এছাড়া এক্সট্রা বিটা আর তেমন কিছু নাই। আলফা ফিটোপ্রোটিন, বিটা এসসিজি এবং এলডিএইচ, এই তিনটা হচ্ছে আমাদের টিউমার মার্কার অফ দ্য টেস্টিকুলার টিউমার। রেডিও অপেক ইউরিনারি ট্র্যাক্ট স্টোন, ইউরিনারি ট্র্যাক্ট স্টোন রেডিও অপেক কারা, রেডিও লুসেন্ট কারা, এটা একটু আলাদাভাবে জানতে হবে। শুধু রেডিও অপেকটা মুখস্থ করেন অথবা রেডিও লুসেন্টটা মুখস্থ করেন, বা অন্যগুলো অপেক হবে, এইভাবে মুখস্থ করতে পারেন। যেমন যেহেতু রেডিও লুসেন্ট তিনটা আছে, এটাই মুখস্থ করেন, জেনথিন, ইউরেট এবং ইন্ডিনাভির। আর রেডিও অপেক হচ্ছে অক্সালেট, ফসফেট, সিস্টিন এবং মিক্সড। যে কোশ্চেনে ছিল রেডিও অপেক, অক্সালেট, ফসফেট, সিস্টিন এবং মিক্সড। ক্যারেক্টারিস্টিক্স অফ রেনাল মাস। ক্যারেক্টারিস্টিক্স অফ রেনাল মাস, আমরা রেনাল মাসের ক্যারেক্টারিস্টিক্সগুলা জানি। পালপেবল রেনাল মাসের কজ কি? দের ইজ ফুলনেস ইন দ্য লোয়েন, মাস মুভস উইথ রেসপিরেশন, it is vertically placed, it is bimanually palpable, ballotable, renal angle is dull on percussion, there is bend of resonance in front due to reflected colon, it does not cross the midline. কাজে এখানে স্টিম আছে কি? মুভস উইথ রেসপিরেশন ট্রু, ব্যালোটেবিলিটি ট্রু, এবং হচ্ছে ক্রনিক রেজোনেন্স প্রেজেন্ট, কারণ আমরা জানি কিডনির উপরে কোলন থাকে এবং ক্রনিক রেজোনেন্স প্রেজেন্ট থাকবে। পরবর্তী কোশ্চেন, কজ অফ ইউনিল্যাটারাল হাইড্রোনেফ্রোসিস। ইউনিল্যাটারাল হাইড্রোনেফ্রোসিসের কজ এগুলা এক্সট্রামুরাল এবং ইন্ট্রামুরাল। এক্সট্রামুরাল হচ্ছে অ্যাবারেন্ট রেনাল ভেসেল, কম্প্রেশন অফ দ্য গ্রোথ, কম্প্রেশন বাই এনি গ্রোথ, যেমন কার্সিনোমা সার্ভিস, কার্সিনোমা দ্য রেকটাম, রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস, রেট্রোক্যাভাল ইউরেটার। ইন্ট্রামুরাল হচ্ছে কনজেনিটাল pelvic ureteric junction obstruction, ureterocele, neoplasm of the ureter, narrow of the ureteric orifice, আর intraluminal হচ্ছে stone in the renal pelvis and sloughed papilla in the papillary necrosis. Bilateral cause এগুলা আমাদের কোশ্চেনে ছিল ইউনিল্যাটারাল, কাজে ইউনিল্যাটারাল হচ্ছে pelvic ureteric junction obstruction এবং ureterocele এবং retrocapal ureter. রেডিওলজিক্যাল চেঞ্জেস ইন দ্য নিউরোপ্যাথিক জয়েন্ট। নিউরোপ্যাথিক জয়েন্টের রেডিওলজিক্যাল ফিচার কী কী আছে আমাদের? এখানে আছে ডেন্স বোন, অনেকগুলো ডি, এখানে 1 2 3 4 5 6টা ডি, 6D হচ্ছে আমাদের নিউরোপ্যাথিক জয়েন্টের রেডিওলজিক্যাল ফিচার কি? ডেন্স বোন, ডিজেনারেশন, ডিস্ট্রাকশন, ডিফর্মিটি, ডেব্রিস, ডিসলোকেশন। এই 6টা হচ্ছে আমাদের নিউরোপ্যাথিক মানে সার্কট জয়েন্টের রেডিওলজিক্যাল ফিচার।
দেখতে পাচ্ছেন যে সব ডি, এই জন্য কিন্তু স্টিমেও সব ডি দেওয়া এসে আসে। সব ডি হলেই যে ট্রু হবে তা কিন্তু না। যেমন ডেন্সিটি ডিক্রিজড, এটা কিন্তু ফলস। ডেন্সিটি আমাদের এখানে ডেন্স বোন, ডেন্সিটি ইনক্রিজ হবে। তারপরে ডেব্রিস ট্রু হবে, ডিস্ট্রাকশন ট্রু হবে। ডিস্ট্রাকশন কিন্তু, ডিস্ট্রাকশন আর ডিস্ট্রাকশন কিন্তু আলাদা জিনিস, খেয়াল রাখবেন। ডিসলোকেশন ট্রু হবে, ডিস্ট্রাকশনটা ফলস। On chest X-ray, eggshell calcification of the lymph nodes are found in. এখানে কি কি এক্সেল ডিফর্মিটি ইন দ্য ক্লাসিফিকেশন ইন দ্য থোরাক্স কোন কোন কন্ডিশনে পাওয়া যায়? সিলিকোসিস, লিম্ফোমা, কোল ওয়ার্কার, সার্কোইডোসিস, স্ক্লেরোডার্মা, অ্যামাইলয়েডোসিস, ব্লাস্টোমাইকোসিস এবং হিস্টোপ্লাজমোসিস। এগুলো হচ্ছে আমাদের এক্সেল ক্লাসিফিকেশন পাওয়া যায় থোরাক্সে। কাজে এখানে দেখছেন অ্যামাইলোডিসিস, ব্লাস্টোমাইকোসিস, স্ক্লেরোডার্মা, তিনটা ট্রু, এসিলিটিভি ফলস হবে। ফলোইং আর ভাস্কুলার ইমেজিং টেকনিক। ভাস্কুলার ইমেজিং টেকনিক কি আছে আমাদের? এমআরআই, এমআরএ, এমআরভি, যেগুলা সিটি এনজিওগ্রাম, সিটিএ, সিটি এনজিওগ্রাম, ওটা সিটি ভেনোগ্রাম, সোনোগ্রাফিক ভাস্কুলার ইমেজিং, তারপর হচ্ছে ইন্ট্রাভেনাস ডিজিটাল সাবস্ট্রাকশন ইমেজিং, ইন্ট্রাভেনাস আইভিডিএসএ, তারপর হচ্ছে ডিরেক্ট ইন্ট্রা আর্টারিয়াল এনজিওগ্রাফি এবং ডপলার স্টাডি। এখানে আমাদের আছে কি কি? এমআরআই ডিএসএ ট্রু, এমআরভি ডপলার আল্ট্রাসাউন্ড ট্রু, এমআর কোলেনজিও প্যানক্রিয়েটোগ্রাফি, এটা কিন্তু ভাস্কুলার কোনো ইমেজিং না। মাল্টিপল অস্টিওলাইটিক লিশনস আর ফাউন্ড ইন। মাল্টিপল অস্টিওলাইটিক লিশন কোথায় কোথায় পাওয়া যায়? মানে লুসেন্ট লিশন, হাইপার প্যারাথাইরয়েডিজম, ইনফেকশন, মেটাস্টেটিক ডিজিজ, ফাইব্রাস ডিসপ্লেসিয়া, ইউসিনোফিলিক গ্রানুলোমা এবং অ্যাকন্ড্রোমা। এগুলো হচ্ছে মাল্টিপল অস্টিওলাইটিক লিশন। কোথায় কোথায় দিলে আমরা এখানে আমাদের স্টিমে এখানে রিকেটস এবং প্লাজমা হিস্টিওসাইটোমা, এই দুটো বাদে বাকি সবগুলোই দেখেন আমাদের ওই লিস্ট থেকে আসছে। কাজে এগুলোতে মাল্টিপল অস্টিওলাইটিক লিশন পাওয়া যায়। হাইপার প্যারাথাইরয়েডিজম, ম্যালিগন্যান্ট মেটাস্টেটিক বোন টিউমার এবং পলিস্টিটিক ফাইব্রয়েড ডিসপ্লেসিয়া। রিগার্ডিং আইভিইউ, আইভিইউ হচ্ছে ইন্ট্রাভেনাস ইলেকট্রোগ্রাফি। এখানে আইভিইউ ইজ সুপিরিয়র দেন ইউএসজি ইন ডিটেক্টিং রেনাল স্টোন। না, আমরা জানি আইভিইউ দিয়ে আলট্রাসোনোগ্রামের চেয়ে ভালোভাবে রেনাল স্টোন ডায়াগনোসিস করা যায়, এটা ট্রু হবে। কজেস নো ইনজুরি টু দ্য বডি, না, আইভিইউতে বডিতে ইনজুরি হতে পারে, এমনকি একেআই পর্যন্ত হতে পারে। এবং ইজ টেকনিক্যালি ইজি টু পারফর্ম, না, এটা খুব একটা সহজ প্রসিডিউর না। ইউরোলজিস্ট এবং স্পেশালি ট্রেন্ড সিস্টার প্রয়োজন হয়, টেকনিশিয়ান লাগে। অনলি ফাংশনাল স্ট্যাটাস ক্যান বি অ্যাসেসড, এটাও না, ফাংশনাল এবং অ্যানাটমিক্যাল স্ট্যাটাস জানা যায়। এবং ক্যান্ট বি পারফর্ম উইথ হাই সিরাম ক্রিয়েটিনিন লেভেল। হ্যাঁ, আমরা জানি এটাতে একেআই হওয়ার সম্ভাবনা থাকে, কাজে সিরাম ক্রিয়েটিনিন যদি বেশি থাকে এটা আইভিইউ করা যায় না। লাস্ট কোশ্চেন হচ্ছে রেডিওলজিক্যাল ফিচার্স অফ অস্টিওআর্থ্রাইটিস। কি কি আছে এখানে? অস্টিওআর্থ্রাইটিসে আমরা জানি লস অফ জয়েন্ট স্পেস হয়, অস্টিওফাইট ফর্মেশন, জাক্সটা আর্টিকুলার স্ক্লেরোসিস এবং সাব আর্টিকুলার বোন সিস্ট থাকে। কাজে এখানে আমরা দেখতেছি লস অফ জয়েন্ট স্পেস, মানে প্রথম চারটা আমাদের রেডিওলজিক্যাল ফাইন্ডিং। একটা হচ্ছে ইনক্রিজ জয়েন্ট স্পেস, এটা ফলস, কারণ জয়েন্ট স্পেসটা লস হবে, লস অফ জয়েন্ট স্পেস হবে। বাকিগুলা ট্রু। অলরেডি আপনাদের পরীক্ষা আশা করি সবাই খুব ভালো দিয়েছেন, প্রিপারেশনও সবাই খুব ভালোভাবে নিচ্ছেন। পরীক্ষা তো আর বেশি দিন নেই। আমাদের এটিপির পক্ষ থেকে যে সাজেশনগুলো দেওয়া হয়েছে, এই সাজেশনগুলো কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে পরীক্ষার হলে কিন্তু আপনি সম্পূর্ণ বই মাথায় নিয়ে যেতে পারবেন না। পরীক্ষার হলে আপনাকে ট্রিকি হতে হবে, কোন জিনিসটাতে ইম্পর্টেন্স দিতে হবে, কোনটাতে একটু কম ইম্পর্টেন্স দিলেও হবে, এই জিনিসগুলো কিন্তু চিন্তা করে পরীক্ষার হলে যেতে হবে। নইলে এই পরীক্ষার হলে 1.5 ঘন্টা কিন্তু আপনি 1.5 ঘন্টায় সব কিছু লাগাতে পারবেন না। কারণ যদি আপনার পরীক্ষার হলে চিন্তা করতে হয় যে ওইখানে এটা পড়েছিলাম, ওইখান থেকে এটা, এখান থেকে এটা, এরকম গবেষণা করতে গেলে কিন্তু পরীক্ষার হলে সাফার করতে হবে। গবেষণা করার জায়গা পরীক্ষার হলে না। আপনি গবেষণা করবেন চান্স পাওয়ার পরে, কোনোভাবে পরীক্ষার হলে গবেষণা করার জন্য কোনো স্কোপ রাখবেন না। সবসময় ঠান্ডা মাথায় খুব স্মুথলি এবং খুব তাড়াতাড়ি সুইফটলি পরীক্ষা দিতে হবে। এই জন্য যেই সাজেশনগুলো আপনাদের দেওয়া হয়, সাজেশনগুলো আপনার একটু গুরুত্ব সহকারে বারবার রিভিশন দিবেন। পরীক্ষার আগের এই কয়েকটা দিন শুধু সাজেশনগুলো রিভিশন দিতে থাকেন, আর পরীক্ষা দিতে থাকেন আমাদের পরীক্ষাগুলো, মডেল পরীক্ষাগুলো এবং সাবজেক্ট ফাইনাল তো দিবেনই সামনে ইনশাল্লাহ। এতে আপনাদের একটা খুব ভালো প্রিপারেশন হবে। সবার সাফল্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।